রিয়াল মাদ্রিদ ওনস দ্য চ্যাম্পিয়ন্স। 2024 ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সিজনের টাইটেল কিন্তু জিতে নিল রিয়াল মাদ্রিদ এবং লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 হারিয়ে এই বছরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব হিসেবে নিজেদেরকে আরো একবার তুলে ধরলো রিয়াল মাদ্রিদ। সো আশা করছি ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে যে আজকে আমার ভিডিও টপিক রিয়াল মাদ্রিদ এন্ড দেয়ার 15th ইউসিএল ট্রফি। সো চলো দেরি না করে শুরু করা যাক। এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলের বেস্ট ক্লাব হলো রিয়াল মাদ্রিদ, আর টপিকটা যখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে হয় তখন তো রিয়াল মাদ্রিদই সর্বেসর্বা। কিন্তু রিয়াল মাদ্রিদকে নিয়ে এত হাইপ হওয়ার কারণ, চলো সবার আগে সেটাই জেনে নিই। 2024 চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলটাকে ধরলে রিয়াল মাদ্রিদের টোটাল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির সংখ্যা দাঁড়ায় 15টা, যার আশেপাশে কিন্তু অন্য আর কোনো ক্লাব নেই। ঠিক কতটা দূরে রয়েছে সেটা অনুমান করতে গেলে তোমাদেরকে বাকি ক্লাবগুলো স্ট্যাট দেখতে হয়। রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে 15টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে যে ক্লাবটা রয়েছে, যার সব থেকে বেশি চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে, সেটা হলো এসি মিলান, যাদের রয়েছে মাত্র 7টা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, যেটা কিনা রিয়াল মাদ্রিদের টোটাল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির থেকে অর্ধেকেরও কম। সো বুঝতেই পারছো যে কতটা ব্যবধান কিন্তু করে ফেলেছে, অর্থাৎ কতটা আধিপত্য বিস্তার করেছে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড এন্ড মোস্ট সাকসেসফুল ক্লাব ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ ফুটবল, এবং এর পিছনে যার অবদান রয়েছে তিনি হলেন ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের অবদান অনস্বীকার। রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কিন্তু একজন রিয়েল জিনিয়াস, এবং তাকে দেখে কিন্তু সত্যি শেখা উচিত যে অন্যান্য ক্লাবগুলোকে কিভাবে চালানো উচিত। শুধুমাত্র ক্লাব নয়, ইভেন এখন যে ক্লাবের ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি, তিনিও ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ম্যানেজার ইন দ্য এন্টায়ার হিস্ট্রি অফ চ্যাম্পিয়ন্স লিগ। ইটালিয়ান ম্যানেজার কার্লো অ্যানচেলোত্তি এসি মিলান এবং রিয়াল মাদ্রিদ এই দুটো ক্লাবকে নিয়ে টোটাল 6বার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অবধি কোয়ালিফাই করেছে, এবং তার মধ্যে 5বার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটাও জিতেছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কার্লো অ্যানচেলোত্তি ম্যানেজারদের মধ্যে কিন্তু একজন রিয়েল কোচ। সো এবার যদি আমরা ফাইনাল ম্যাচটার কথায় আসি, যেটা এক্সপেক্টেড ছিল যে রিয়াল মাদ্রিদ হয়তো অনেক বেশি ডমিনেন্ট থাকবে এবং ডর্টমুন্ডকে হয়তো একতরফা ভাবে হারিয়ে দেবে, যেটা ম্যাক্সিমাম লোকেরা প্রেডিক্টেড করেছিল, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়নি। ডর্টমুন্ড কিন্তু অসাধারণ একটা ফাইট দিয়েছে, এবং এই ফাইনালটা কিন্তু কোনোভাবেই একতরফা যায়নি, এবং যথেষ্ট ভালো একটা গেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো ম্যাচের ফার্স্ট হাফটা দেখলে কিন্তু বোঝা যাবে যে ডর্টমুন্ড কতটা ডমিনেন্স করেছে রিয়াল মাদ্রিদের উপরে। রিয়াল মাদ্রিদের যে হাই ব্যাকলাইন ছিল সেটাকে কিন্তু টোটালি এক্সপোজ করতে দেখা গেছে বেশ কয়েকবার ম্যাট হুমেলস এবং নিকো স্লটারবেকের লং থ্রু পাসগুলোকে, এবং বেশ কিছু এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে কিন্তু লিটারালি ডর্টমুন্ডের ফরওয়ার্ডরা কিন্তু 1v1 সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছিল পুরো গোলকিপারের সাথে, কিন্তু সেই সব জায়গাগুলো থেকেও কিন্তু গোল দিতে পারেনি ডর্টমুন্ড। যেমন কারিম আদিয়েমি এবং থিবো কুর্তোর যে 1v1 সিচুয়েশনটা ক্রিয়েট করেছিল ডর্টমুন্ড, সেটা থেকে কিন্তু আদিয়েমির অবশ্যই গোল দেওয়া উচিত ছিল। শুধুমাত্র আদিয়েমি নয়, ফুলক্রুকও যেভাবে যে অ্যাটাক গুলো, যে চান্স গুলো পেয়েছিল, সেগুলো থেকে কিন্তু অবশ্যই তার গোল করা উচিত ছিল। But unfortunately, none of the Dortmund forwards were that much clinical on that present day. আর আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে এই জায়গাগুলোতে এই যে অপরচুনিটি গুলো মিস করেছে ডর্টমুন্ড, এখানেই ম্যাচটা কিন্তু পুরোপুরি হাতছাড়া হয়ে গেছে ডর্টমুন্ডের থেকে। যদিও আমরা যদি ট্যাকটিক্যালি দেখি, তাহলে কিন্তু ডর্টমুন্ড যে ট্যাকটিক্যালি রিয়াল মাদ্রিদকে ফার্স্ট হাফে এক্সপোজ করেছে এবং সাকসেসফুলি করেছে, সেটা কিন্তু আমরা বলতেই পারি, কিন্তু আনফরচুনেটলি গোল কিন্তু আসে। এরপর সেকেন্ড হাফে কার্লো অ্যানচেলোত্তি যে ট্যাকটিক্যাল চেঞ্জেসটা করলো, সেটা কিন্তু একটা ব্রিলিয়ান্ট মাস্টার স্ট্রোক ছিল। কার্লো অ্যানচেলোত্তি সেকেন্ড হাফে যে মাদ্রিদের হাইলাইনটা ছিল সেটাকে নিচে নামিয়ে দিল, অর্থাৎ গোলকিপারের সাথে মাদ্রিদের ব্যাক লাইনের মধ্যে ডিফারেন্সটাকে অনেক কমিয়ে দিল, গ্যাপটাকে অনেক কমিয়ে দিল। এর ফলে যে সুবিধাটা হলো, এতক্ষণ ফার্স্ট হাফে যে পাসগুলো, যে লং পাসগুলো, যে থ্রু পাসগুলো নিকো স্লটারবেক এবং ম্যাট হুমেলস তাদের ফরওয়ার্ডদেরকে পাস করছিল, সেই পাসগুলো কিন্তু আর দিতে পারছে না, এবং কোন রকম ফ্রি রান কিন্তু কারিম আদিয়েমি বা অন্যান্য ফরওয়ার্ডরা কিন্তু পাচ্ছিল না ডর্টমুন্ডে। এন্ড কোন রকম 1v1 সিচুয়েশন কিন্তু সেকেন্ড হাফে আমরা তৈরি করতে দেখিনি ডর্টমুন্ডে। সো এরপরে ডর্টমুন্ড ম্যানেজার এডিক টারজি যে ট্যাকটিক্যাল সুইচটা করেন, সেটা হচ্ছে ডর্টমুন্ডের যে ব্যাক ফোর লাইন ছিল সেখান থেকে কিন্তু ইয়ান মার্সেনকে তুলে নিয়ে গিয়ে সেন্ট্রাল মিডফিল্ডে এমিলি ক্লিনের সাথে একটা ডবল পিভট ক্রিয়েট করে। এর ফলে যে ফরমেশনটা দাঁড়ায় সেটা হলো 3-2-5, অর্থাৎ সিম্পলি এখান থেকে বোঝাই যাচ্ছে যে ডর্টমুন্ড কিন্তু ফ্রন্ট লাইনে তাদের নাম্বারস বাড়াতে চাইছিল এবং নাম্বারসে তারা অ্যাটাক করতে চাইছিল, যেটা কিন্তু ট্যাকটিক্যালি খুবই একটা ভালো আইডিয়া ছিল।
কিন্তু আনফরচুনেটলি এই নাম্বারসে অ্যাটাক করা সত্ত্বেও কিন্তু তারা রিয়াল মাদ্রিদ ডিফেন্সকে ব্রেক করতে পারে। উল্টে আমরা যেটা দেখতে পেয়েছি, রিয়াল মাদ্রিদের একটা কর্নার থেকে কিন্তু কারভাহাল একটা গোল করে রিয়াল মাদ্রিদকে একটা লিড এনে দেয়। এরপর বেশ কিছু সাবস্টিটিউশন হয়ে যায় এবং ডর্টমুন্ড বেশ কতগুলো অ্যাটাক করলেও কিন্তু কোনো গোল আসে। কিন্তু তারপরে এয়ান মার্সেনের একটা খুবই লুজ পাস থেকে কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র আরো একটা গোল করে 2-0 লিড এনে দেয়। এরপর রিয়াল মাদ্রিদ টোটালি ডিফেন্সিভ মোডে চলে যায় এবং সেট ব্যাক করে পুরোপুরি ডিফেন্স করতে থাকে এবং ডর্টমুন্ডের কিন্তু এক চুলো সুযোগ দেয়নি কোন রকম গোল করার। সো এখানেই অলমোস্ট ম্যাচটা কিন্তু শেষ হয়ে যায়। এবার পুরো ম্যাচটাকে যদি রিভিউ করা হয় তাহলে কিন্তু এটুকু বলতেই হবে যে ফার্স্ট হাফটাতে ডর্টমুন্ড যে পারফরমেন্সটা দিয়েছিল সেটা সত্যি অসাধারণ ছিল, কিন্তু সেই পারফরমেন্স থেকে কিন্তু কোনো রকম গোল বাড়ি করতে পারেনি ডর্টমুন্ড। এবং রিয়াল মাদ্রিদের মতো একটা টিমের এগেন্স্টে যখন তুমি তোমার অপরচুনিটিস গুলোকে বাড়ি না করতে পারবে তখন তোমাকে বুঝতেই হবে। অ্যান্ড সিম্পল জিনিসটাই কিন্তু এখানেও দেখা গেছে। ডর্টমুন্ড যে চান্স গুলো ক্রিয়েট করেছিল, যে 1v1 চান্স গুলো ক্রিয়েট করেছিল, সেখান থেকে যদি গোল দিতে পারতো তাহলে কিন্তু আমার মনে হয় অনেক সুবিধায় বা অনেকটাই এগিয়ে থাকতো ডর্টমুন্ড সেকেন্ড হাফে। যদিও আমরা অনেকবার দেখে এসেছি রিয়াল মাদ্রিদকে লাস্ট মোমেন্টে কামব্যাক করতে, সো কিছুই বলা যেত না যে রিয়াল মাদ্রিদ কামব্যাক করবে না, সেটা কিছুই বলা যাবে না। অবভিয়াসলি তবু একটা কিন্তু অ্যাডভান্টেজ থাকতো ডর্টমুন্ড। সো এনিওয়েজ, যেটা হওয়ার সেটা তো এখন হয়ে গেছে। একদিকে টনি ক্রুস তার বেস্ট ফেয়ারওয়েল কিন্তু পেয়ে গেল। আমরা যেহেতু সবাই জানি যে টনি ক্রুস ফুটবল থেকে রিটায়ার করতে চলেছেন এবং এটাই রিয়াল মাদ্রিদ জার্সিতে কিন্তু তার লাস্ট গেম ছিল। এরপরে আমরা শুধু জার্মানির সাথে তাকে ইউরো খেলতে দেখবো এবং আর কোনোদিনও হয়তো আমরা টনি ক্রুসকে দেখতে পাবো না। সো টনি ক্রুসের এটা কিন্তু দারুণ কেরিয়ার এন্ডিং হলো উইথ হিজ 5th ইউসিএল ট্রফি। এবং তারই সাথে কিন্তু মার্কো রিউস, ডর্টমুন্ডের মার্কো রিউসের কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেল, অসমাপ্ত ভাবেই শেষ হয়ে গেল। কারণ মার্কো রিউস কিন্তু আর ডর্টমুন্ডের হয়ে কন্ট্রাক্ট এক্সটেনশন করবেন না, সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন অলরেডি। এবং এই শেষ গেম যেটা ডর্টমুন্ডের হয়ে তিনি খেললেন সেখানেও কিন্তু কোন রকম ট্রফি তিনি জিততে পারলেন না। সো হার্ড লাক, অবভিয়াসলি একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। টনি ক্রুসের পাশাপাশি আরো একজন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার যিনি হলেন নাচো, তিনি কিন্তু তার 6 নম্বর ইউসিএল ট্রফি নিয়ে রিয়াল মাদ্রিদ থেকে এই বছর এই সিজনের শেষে কিন্তু লিভ করবে রিয়াল মাদ্রিদ। এবং লুকা মদ্রিজও তার 6 নম্বর ট্রফি কিন্তু জিতে গেল, যদিও লুকা মদ্রিজ আরো একটা বছর মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। সো এগুলো দেখে বোঝা যাচ্ছে যে এই রিয়াল মাদ্রিদ টিমটার মধ্যে যে লেগাসিটা রয়েছে, যে হিস্ট্রিটা রয়েছে, সেটা ঠিক কতটা ঐতিহ্যপূর্ণ, সেটা ঠিক কতটা ভ্যালুয়েবল, সেটা কিন্তু এই স্ট্যাট গুলো দেখলেই বোঝা যাচ্ছে। সো রিয়াল মাদ্রিদ সমর্থকেরা অবশ্যই তাদের 15th ইউসিএল ট্রফি নিয়ে তো সেলিব্রেশন চলছে, কিন্তু নাচো এবং টনি ক্রুসকে যে তারা আর কোনোদিনও রিয়াল মাদ্রিদ জার্সিতে দেখতে পারবে না, এটা কিন্তু তাদের কাছে খুবই বেদনাদায়ক একটা বিষয়। সো মিক্স অফ ইমোশনস, অনেক ধরনের ইমোশনস কিন্তু রয়েছে। তবে এরই মধ্যে আরো একটা সুখবর যেটা কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকদেরকে আরো চেয়ার আপ করবে, সেটা হলো কিলিয়ান এমবাপ্পে ফাইনালি কিন্তু রিয়াল মাদ্রিদ জয়েন করছে এবং এটা কনফার্ম হয়ে গেছে। হিয়ার উই গো বলে দিয়েছে ফেব্রিজিও রোমানো। তো যেটা সব থেকে সারপ্রাইজিং ব্যাপার সেটা হলো রিয়াল মাদ্রিদ কিন্তু এমবাপ্পেকে সাইন করছে অ্যাজ এ ফ্রি এজেন্ট। তো ফ্রি এজেন্ট যেহেতু এমবাপ্পে ছিল, সো যে কোনো ক্লাব কিন্তু এমবাপ্পেকে সাইন করতেই পারতো যদি চাইতো, কিন্তু এমবাপ্পের ফার্স্ট প্রায়োরিটি ছিল রিয়াল মাদ্রিদ। সো রিয়াল মাদ্রিদকেই কিন্তু তিনি তার কথাটা রেখেছেন এন্ড রিয়াল মাদ্রিদে তিনি আসতে চলেছেন। সো অলরেডি আমরা দেখে এসেছি যে রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে যা স্কোয়াড রয়েছে সেটা কিন্তু তার ধারের কাছে কিন্তু অন্যান্য আর কোনো টিম নেই। তারপরে আবার কিলিয়ান এমবাপ্পেও জয়েন করছে রিয়াল মাদ্রিদ। সো আমি জানি না নেক্সট সিজন গুলো থেকে রিয়াল মাদ্রিদকে বিট করা ঠিক কতটা টাফ হবে, মানে আমি জাস্ট ভেবেই আমি অবাক হয়ে যাচ্ছি। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফ্যানদের যে স্যাটিসফ্যাকশন লেভেল সেটা কিন্তু একদম টপ নচ। অবভিয়াসলি হতেই হবে, কারণ একটার পর একটা ট্রফি জিতছে, ইউসিএল এ ডমিনেট করছে, এমন ডমিনেশন করছে যে তার আশেপাশে আর কোনো ক্লাব নেই। তার উপরে এত ভালো ভালো ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার সব সাইন করছে, ওয়ার্ল্ড স্কোয়াড বানাচ্ছে। That is amazing. That is amazing. So congratulations to all Real Madrid fans. So that is all for today, guys. আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগে থাকবে। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন টপিকের সাথে। এন্ড কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও কিন্তু পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।